চিঠিপত্র। শুক্লা হালদার, নয়াবাদ, পঞ্চশায়র, কলকাতা থেকে লিখেছেন চলার পথে শিরোনামে। কংসের চোখে জল। শুষ্ক অক্ষি গোলক থেকে নির্গত শীর্ণ জলরেখা ক্রমশ প্রবাহিত হয়ে অযুত ধারায় চলেছে। ছবি আঁকায় মগ্ন শিল্পীর তুলি যায় থমকে। তার মুখে বিস্ময়, চোখে জিজ্ঞাসা। সারল্য, ভালোবাসা বিপ্রতিভে অবস্থান করা হিংসা আর ঘৃণাকে পাশাপাশি রেখে একসঙ্গে এক ফ্রেমে ধরতে চেয়েছিলেন শিল্পী তাঁর ছবিতে। ভালোবাসার জয়, হিংসার পরাজয়, এ ছিল তার ছবির উপজীব্য। বালক কৃষ্ণ আর যুবক কংসকে তাই বেছে নিয়েছিলেন তাঁর ছবির প্রতীক হিসেবে। 25 বছর আগে এই কাজ শুরু করেছিলেন তিনি। প্রাত্যহিক চলার পথে খুঁজতে খুঁজতে তিনি পেয়ে যান এক বালককে। নিষ্পাপ মিষ্টি মুখে সেই বালককে সামনে রেখে তিনি ফুটিয়ে তুলেছিলেন কৃষ্ণকে। কিন্তু বহু খুঁজেও পাননি তাঁর কাঙ্ক্ষিত কংসকে, যার চোখে মুখে উপচে পড়বে রুক্ষ উগ্রতা, তীব্র প্রতিহিংসা। অগত্যা অসমাপ্তই থেকে গিয়েছিল তাঁর ছবি। বহু বছর পর একটি সংশোধনাগারে ছবি আঁকা শেখাতে এসে আচমকাই এক বন্দির মধ্যে দেখতে পেলেন তার মনের অগোচরে থাকা সেই কংসের মুখের প্রতিফলন। তার স্বপ্নের ছবি শেষ করতে পারবেন ভেবে মনে পুলক অনুভব করলেন। জেলা আধিকারিকের অনুমতি নিয়ে নির্দিষ্ট মানুষটিকে সামনে রেখে কংসের ছবি আঁকতে শুরু করলেন। কিন্তু অনর্গল অশ্রুবৃষ্টিতে মুছে যেতে থাকল তার মুখের কাঠিন্য, নিভে যেতে থাকল চোখের পাশবিক হিংস্রতা। মুখ ঢেকে বন্দী জানালো, সে যখন 8 বছরের বালক তখন তাকে দেখেই আঁকা হয়েছিল ওই কৃষ্ণের ছবিটি। শিল্পী ভাবেন, জীবনে চলার পথ কি বিচিত্র। কখন যে কার পথ কোন দিকে বাঁক নেবে, কোন মোড়ে গিয়ে ঘুরবে তা অকল্পনীয়। কখনো তা পৌঁছে দেয় সূর্যোদয়ের দেশে, কখনো ঠেলে দেয় অন্ধকারের গহ্বরে, আবার কখনো বা বৃত্তাকার পরিক্রমণ শেষে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় দুই সময়কে। অপাপবিদ্ধ বালক কৃষ্ণকে পরিণত করে শঠ কুটিল কংসতে। ক্যানভাসটি গুটিয়ে রাখেন শিল্পী। চলার পথের অভিজ্ঞতা নিয়ে অসম্পূর্ণ থেকে যায় তাঁর ছবি। শুক্লা হালদার, নয়াবাদ, পঞ্চশায়র, কলকাতা। নাগ চক্রবর্তী। আপনার ঠিকানা বোরহাট, বর্ধমান। চলার পথে কত কি সৃষ্টি করে মানুষ। আপনার ঠিকানা বোরহাট, বর্ধমান। নাগ চক্রবর্তী। আপনার ঠিকানা তৃপ্তিকণা নাগ চক্রবর্তী। আপনার ঠিকানা বোরহাট, বর্ধমান। চলার পথে কত কি সৃষ্টি করে মানুষ। এমনকি এক অসাধারণ সৃষ্টির পরিচয় পাওয়া যায় ক্যান্টারবেরি ট্রেলসের গ্রন্থে। তীর্থযাত্রীদের দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, তাই পথ চলার কষ্ট ভুলবার জন্য তারা এক অভিনব উপায় অবলম্বন করলেন। পথযাত্রীরা এক একজন এক একটি কাহিনী শোনাবেন, আর এইভাবে তারা পথ চলার ক্লান্তি ভুলে থাকবেন। ইংরেজ কবি সাহিত্যিক চসার পরবর্তীকালে এই রকম কাহিনী সংগ্রহ এবং সংকলন করে প্রকাশিত করলেন একটি ক্লাসিক গ্রন্থ আনুমানিক 13শ শতাব্দীতে। আমাদের দেশে এসেছেন বহু পর্যটক, ফাইহিয়েন, হিউয়েনসাং। আমাদের দেশে যারা এসেছেন তারা ভ্রমণ বৃত্তান্ত রেখে গেছেন। তাঁদের ভ্রমণ বৃত্তান্ত কোনো ক্লাসিক সাহিত্য সৃষ্টি করতে পারেনি, কিন্তু তাঁদের নিখুঁত বিবরণ ঐতিহাসিক গ্রন্থ হিসেবে অতি মূল্যবান। চলার নেশা মানুষের রক্তে প্রবাহিত হয়ে আছে। শুধু মানুষের মনে কেন, মিশে আছে প্রকৃতির সমস্ত কিছুর মধ্যে। পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, অথবা তরু শ্রেণী মাটির বন্ধন ফেলে আকাশের কিনারা খুঁজতে যেতে চায়। হয়তো তারাও চলমান, কিন্তু আমাদের চেতনায় ধরা পড়ে না। আমরা সবসময় চলি, কখনো প্রয়োজনে, কখনো শখে। রক্তে সবসময় প্রবাহিত হচ্ছে একটি সুর, হেথা নয়, হেথা নয়।
অন্য কোথা, অন্য কোনোখানে। আমি পা ভেঙে শয্যাশায়ী, তাই এখনো পায়ে চলমান নই, তবে কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা মনে মনে। তৃপ্তিকণা নাগ চক্রবর্তী, বোরহাট, বর্ধমান থেকে পাঠিয়েছিলেন। জয়দীপ ভট্টাচার্য, আপনার ঠিকানা হচ্ছে শেওড়াফুলি, হুগলি থেকে। ঝিরঝিরে বৃষ্টির গুঁড়ো মাথা, আবার পড়ছি, ঝিরঝিরে বৃষ্টির গুঁড়ো মাখা ঠান্ডা বাতাসে বোধহয় একটু জড়িয়ে এসেছিল চোখ দুটো। গোল! অতি পরিচিত সে মধুর উচ্ছ্বাস। সচকিত হয়ে বাইরে তাকাতেই দেখলাম রেল লাইনের ঠিক পাশটাতে পান্না সবুজ এক ফালি ফুটবল মাঠ, লাল নীল চনমনে কিশোরের দল। আহা, এই ছবি বুকে নিতেই কি থেমে আছে আমাদের এই ট্রেনটি? আবার খেলা শুরু হচ্ছে। রাইট উইং এ পজিশন নিয়ে দাঁড়ালো নীল রঙের জার্সি পরা রোগা পাতলা একটি কিশোর। একটু সামনে ঝুঁকে দাঁড়ানোর ভঙ্গি। অবিকল সেই চুল, সেই আদল, ঠিক যেন আমাদের সেই আশিস। বৃষ্টিটা বাড়ছে এবার। কাঁচটা নামিয়ে দিলাম। জানালার কাচের জলছবিতে ফুটে উঠল কতকাল আগের একটানা ঝিরঝিরে বর্ষার সন্ধে ছোঁয়া একটি বিকেল। খেলা শেষ। ঘামে আর কাদা জলে মাখামাখি দুখানা হা ক্লান্ত নীল রঙের জার্সি কোলে নিয়ে বসে আছি আমি আর আশিস। আকাশ কুসুম স্বপ্নগুলো কল্পনার ডালপালা মেলছে। আমাদের সম্বল বলতে মাসদড়ির গোলপোস্টে কয়েকটা নির্বিষ গোল, আর কাদা জলে মাঠে লম্বা ছররা মেরে অপোনেন্ট ফরওয়ার্ডের মুখের গ্রাস কেড়ে নেবার খুচরো বাহাদুরি। তাই দিয়ে মনে মনে আমরা উঠছি আর উঠছি, উঠছি আর উঠছি। হঠাৎই চোরকাঁটার নধর শীষটা মুখ থেকে টেনে ফেলে দিয়ে আশিস বলল, দেখবি এই টাউনের ওই বড় ক্লাবে আমরা একদিন খেলবই খেলবো। আমি রাইট উইং থেকে সেন্টারটা রাখবো ঠিক সেকেন্ড বারে, আর তুই শুধু জাম্প করে মাথাটা একবার কানেক্ট করবি, বাস। দর্শকদের চিৎকারটা শুধু শুনবি, তারপর গোল। কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনি, আমরাও পারিনি। মায়ের অকাল মৃত্যু আর বাবার রিটায়ারমেন্ট আশিসকে লড়াইয়ের যে ময়দানে এনে ফেলল, সেখানে পদে পদে ছররা মারার জন্য দাঁড়িয়ে আছে হিংস্র অপোনেন্ট। লড়াই ছাড়ল না আশিস। কোনোটা জিতল, কোনোটা হারল, কিন্তু ফুটবলটা পুরোপুরি ছেড়ে দিল। আমি বাসে যাই, ট্রেনে যাই, রাস্তার পাশে ফুটবল মাঠ খুঁজি, আশিসকে খুঁজি, আমাকে খুঁজি। কখনো পাই, কখনো পাই না। নীল জার্সির পায়ে বল, মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ তোর পাশে, বন্ধু চল। রাইট উইং দিয়ে দুদ্দার করে ছুটে চলেছে রোগা পাতলা নীল জার্সি। ট্রেনটাও কেন যে এখনই চলতে শুরু করলো। আমি মাঝমাঠ থেকে প্রাণপণে দৌড়তে থাকলাম পেনাল্টি বক্সের দিকে। আশিস, আশিস, সেন্টারটা রাখ, সেকেন্ড বারে ডিপ কর, আমি আসছি, আমি আসছি রে। ট্রেনটা আমাকে নিয়ে সবুজ মাঠ, আশিস, নীল জার্সি সব কিছু পেছনে ফেলে রেখে বড্ড তাড়াতাড়ি মিশে গেল কংক্রিটের জঙ্গলে। সেন্টারটা আমার আর কোনো দিন কানেক্ট করা হলো না। জয়দীপ ভট্টাচার্য, শেওড়াফুলি, হুগলি। রেণুপদ ঘোষ, মোজপুর, দত্তপুর, তারকেশ্বর, হুগলি থেকে আপনার চিঠি। একখণ্ড বাটিক প্রিন্টের ছিট আমার হাতে। খাদি ভান্ডারগুলোয়
ঢুঁ মেরে সংগ্রহ করা, কিন্তু সেলাই করাতে হবে। এখন খলিফা পাই কোথায়? হঠাৎ চোখে পড়ল ডিগডিগে চেহারার একটি বয়স্ক মানুষ, চুল একেবারে সাদা, চোখে হাই পাওয়ারের লেন্স, নীল বুক খোলা ফতুয়া গায়ে, মার্কেটের গায়ে মেশিন নিয়ে কাজ করছেন। আমি সামনে এসে দাঁড়ালাম। মানুষটি ভ্রুক্ষেপ নেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই আছি। আরও কিছুক্ষণ পর মুখ তুলে তাকালেন তিনি। কাজ করতে করতেই বললেন, কি চাই? আমি হাতের ছিটখানা দেখালাম। উনি বললেন, সেলাই হবে? দিচ্ছি, হাতের এই কাজটা সেরেই। আমার দিকে না তাকিয়ে বৃদ্ধ টেনে টেনে বললেন, থাকা হয় কোথায়? বললুম, তারকেশ্বর। তারকেশ্বর? তা বেশ, আমার ছেলেও যায়, ওই তারকেশ্বরের ওপর দিয়েই যায়, আরামবাগ। কি করেন আপনার ছেলে? ছেলে আমার ম্যানেজার গো, ব্যাংকের ম্যানেজার। শুনে আমি ছেলে যার ব্যাংক ম্যানেজার, তার বাবা এই বয়সে ফুটপাতে বসেন সেলাই মেশিন নিয়ে। মেশিন সম্পূর্ণ থামিয়ে আত্মমগ্ন হয়ে বললেন, তুমি কেমন পরিবারের ছেলে আমি জানি না বাবা। তারপর একটু থেমে বললেন, আমাদের চলার পথে কখনো কখনো এমন সমস্যা আসে, এই ধরো দুঃখ কষ্ট আসে, আর কোনো সমাধানই আমাদের হাতে নেই জানো। আচ্ছা, এমন হলে তখন তোমরা কি করো বাবা? এ কথা কি জবাব দেব? চুপ করে আছি। তিনি আমার দিকে স্পষ্ট দুটো চোখ তুলে বললেন, জানো বাবা, সামনে তখন যা দেখবে যাকে দেখবে সে যদি গাছ হয়, গরু মোষ হয়, হাঁস মুরগিও হয়, তাকেই বলবে তোমার ভেতরে কষ্টের কথাটা, তাকেই খুলে বলবে, দেখবে বলার পর অনেকটা হালকা হয়ে গেছো তুমি। একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। কি জানো বাবা, মানুষ মনোকষ্ট নিয়ে, মনের এমন ভার নিয়ে কখনো বাঁচতে পারে না। হালকা না হলে তার যে পরিত্রাণ নেই। বললেন, আমরা কেউ অসহায় নই রে বাবা। আমাদের চারপাশে যারা আছে তারা মানুষ না হলেও তারা আমাদের পর নয়, সব আপনজন। অথচ আমরা তাদের দেখতেই পাই না। বৃদ্ধ দুই করতল যুক্ত করে কপালে ছোঁয়ালেন। চলার পথে সেদিন এই পথিক বন্ধুটিকে প্রণাম করতে চাইছিল আমার মন। আমি নত হয়ে বৃদ্ধের পা ছুতে যেতেই তিনি বাধা দিলেন। আমাকে না ভেতরে না বাইরে কিছুতেই তিনি নত হতে দিলেন না। রেণুপদ ঘোষ, মোচপুর, দত্তপুর, তারকেশ্বর, হুগলি থেকে পাঠিয়েছিলেন। রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, কৃষ্ণনগর, নদিয়া থেকে। আজ থেকে 46 বছর আগে আমরা 5 বন্ধু ট্রেনে জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি জাংশন আসার পথে নিজেদের মধ্যে চুটিয়ে ইংরেজিতে কথা বলছি। অবশ্য মাঝে মাঝে আবার বাংলাও বলছি। ট্রেনের সহযাত্রীরা অবাক বিস্ময়ে চেয়ে আছে আমাদের দিকে, আর আমরা সে বিস্ময় বোধে প্রসাদটুকু চেটে পুটে খাচ্ছি। ওহো, আমাদের পরিচয়টাই তো দেওয়া হয়নি প্রাত্যহিকী। আমরা এই সদ্য চাকরি পেয়ে সবাই ঢুকেছি জলপাইগুড়ি রাজস্ব দপ্তরের অফিসে, গেজেটেড অফিসারের পদে। সুতরাং বিদ্যেটুকু গেজেট করার উদ্দেশ্যে তুবড়ির মতো ইংরেজিতে কথা ছুটতেই পারে। আর তুমি তো জানো, ছুটলে কথা থামায় কে? তবু এক সময় থামলো।
এক অতি সাধারণ সাদা ধুতি পাঞ্জাবি পরা এক যাত্রী হঠাৎ আমাদের উদ্দেশ্যে বলে উঠলেন, খোকারা, তোমরা বোধহয় সদ্য কলেজ পাশ করা পড়ুয়া, খুব সুন্দরভাবে ইংরেজিতে কথা বলছো, বাংলাতেও তোমাদের কথা বলার ধরন সুন্দর। আমরা চুপ। কিন্তু খোকারা, ইংরেজি বলতে বলতে মাঝে মাঝে বাংলা শব্দ মিশিয়ে ফেলছো কেন? আবার যখন বাংলায় কথা বলছো তখনও দেখছি দু একটা ইংরেজি শব্দ মিশে যাচ্ছে তোমাদের কথায়। আমাদের সবার চোখে মুখে লজ্জাবোধ, তাকিয়ে আছি মানুষটির উজ্জ্বল দুটো চোখের দিকে। মানুষটি আবার বলতে শুরু করলেন, এই যে খোকারা, তোমাদের সঙ্গে এতগুলো কথা যে আমি বললাম, এর মধ্যে কোথাও কি একটিও ইংরেজি শব্দ মিশিয়ে ফেলেছি? তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করলাম, স্যার, আপনার পরিচয়? মানুষটি হাসলেন, সহজ করে বললেন, আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের প্রধান। ট্রেন তখন ছুটছে। কম্পার্টমেন্টে একটা নীরবতা। রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, কৃষ্ণনগর, নদিয়া। দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। তরুণ প্রজন্মে কয়েকজন মিলে আমাকে উঠতে সাহায্য করল। শুরু হলো পথ চলতি মানুষের উপদেশ বর্ষণ। নিশ্চয়ই আপনার মাথা ঘুরে গেছে, প্রেশারও বাড়তে পারে। বয়স হয়েছে দিদা, একটু বুঝে শুনে তো পথ চলাফেরা করবেন। আমি বললাম, আরে কিছুই হয়নি, শুধুমাত্র হোঁচট খেয়ে পড়ে গেছি। চলার পথে হোঁচট খেতে খেতেই তো জীবন এগিয়ে চলে। মনে পড়ে গেল শ্রদ্ধেয় রাজশেখর বসুর চিকিৎসা সংকট গল্পের বিখ্যাত সেই উক্তি, হায় হায় জানতে পারো না। চলার পথে কত রকমের চরিত্রে মানুষের সঙ্গে পরিচয় হয়। গৃহ সহায়িকা ফুলি একদিন বৃষ্টিতে ভিজে কাজে এসেছে। আমি একটা ছাতা কিনে দিলাম। কি খুশি! বলল, আপনারা ভালো থাকবেন, হ্যাঁ তাহলে আমরাও ভালো থাকি। কিছুদিন আগে প্রচন্ড দাবদাহের মধ্যে কাজের শেষে বাড়ি যাচ্ছে। আমি ছাতার কথাটা জিজ্ঞাসা করাতেই বলল, ও রৌদ্রে নষ্ট হয়ে যায়, বর্ষায় ব্যবহার করুন। এইরকম সহজ সরল মানুষগুলোকে তো আমরা চলার পথেই পাই। নৈনিতাল বেড়াতে গেছি। বেড়ানো শেষ করে ফেরার দিন স্টেশনে এসে শুনলাম ট্রেন বাতিল। টিকিট ফেরত দিয়ে অন্য ট্রেনে টিকিট কাটতে গিয়ে টাকা শেষ হয়ে গেল। শেষ সম্বল আমার খুচরো পয়সার কৌটো। চা খাবার কেনার জন্য খুচরো পয়সা গুনে গুনে দিচ্ছি দেখে অন্যান্য যাত্রীরা আমাদের টাকা দিয়ে সাহায্য করতে চাইল। চলার পথে বিপদে পড়া মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ঘটনা মানুষের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দিল। মনে পড়ে গেল সেই লক্ষ্মীর পাঁচালির কয়েকটি লাইন, লক্ষ্মীর হাড়ি এক স্থাপিয়া গৃহেতে, তণ্ডুল রাখিবে দিন মুঠা প্রমাণেতে, এই রূপে নিত্য যেবা সঞ্চয় করিবে, অসময়ে উপকার তাহারও হইবে। আমার জমানো খুচরো পয়সায় সেদিন অসময়ে উপকার হয়েছিল। আজ পৃথিবী ভাঙছে, পুড়ছে, ছিন্ন ভিন্ন হচ্ছে, তবুও মানুষ বেঁচে পড়তে থাকে মমত্বে, ভালোবাসায়, সহমর্মিতায়। দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর। তৈয়ব মণ্ডল, গ্রাম গাজীপুর, হুগলি থেকে। মাউন্ট আবুতে বেড়াতে গিয়েছিলাম। ফেরা পথে ঘটল সেই অনির্বচনীয় একটা ঘটনা, যা আমার এই জীবনের চলমান দৃশ্যপটে এক অনন্য মহিমান্বিত চিরস্থায়ী স্মৃতিরেখা এঁকে দিয়ে গেছে। আমাদের বাস ছাড়তে তখন সন্ধে গড়িয়ে গেল। বিদায় ব্যথাতুর সূর্যের লাল আলোর শেষ রেশটুকু পাহাড়ি গাছপালার মাথা থেকে মুছে গেছে। প্রায় ৫,০০০ ফুট নামতে হবে আমাদের, তাও পাহাড়ি পথে ঘুরে ঘুরে ধীরে ধীরে। আকাশ ছিল সম্পূর্ণ মেঘমুক্ত।
চাঁদহীন কৃষ্ণপক্ষের কালো ভেলভেটের চাদর, সেই মিশকালো চাদরের উপর একটা একটা করে যেন হীরের পাথর বসতে লাগলো। বাস নামছে আর আকাশ ভরে উঠছে লক্ষ কোটি হীরের টুকরোয়। সিট মেলেছিল জানালার পাশেই, প্রাণ জুড়োনো হাওয়ায় চোখ জুড়ে আসছিল, ঢুলুঢুলু চোখ, কখনো খোলা কখনো বন্ধ। হঠাৎ চমকে উঠলাম। আমি একই দেখছি, পা থেকে মাথা পর্যন্ত বিদ্যুতের ঝটকা লাগলো। আমাদের চলন্ত বাসের নিচে পর্যন্ত তারাগুলো নেমে এসেছে। মাথার উপর থেকে পায়ের নিচে পর্যন্ত যত দূর চোখ যায় রাশি রাশি তারা, শুধু তারা আর তারা। গায়ের লোম খাড়া হয়ে উঠল। মনে হলো আমাদের বাসের চাকা যেন মাটিতে নয় শূন্যে গড়াচ্ছে, আর আমি যেন সেই মহাশূন্যে, সে অন্তহীন নিকষ কালো নক্ষত্র খচিত নবমণ্ডলে, সে নিঃশব্দ অন্তরিক্ষে কোনো মায়াবী কল্পলোকের যাত্রী আমি। মনে হলো সে অনন্ত আকাশে গভীর নিশীথ রাত্রে স্বর্গের সাদা ডানার পরীরা সাদা মেঘে চড়ে খেলা করতে আসে। পরিদেশে বিচরণ ভূমির রূপ বর্ণনা আমার সাধ্য নয়। ধাতস্থ হতে সময় লাগলো। বুঝলাম সন্ধ্যার আঁধারে আকাশ আর পাহাড়ের দিগন্ত রেখা মুছে গেছে। পাহাড়ে গ্রাম শহর আলোর মালায় সেজে উঠেছে। প্রায় 4000 ফুট ওপর থেকে সে আলোর পুঁতিগুলোকে এক একটা তারা বলে ভুল হচ্ছে। আকাশের তারা আর মাটির তারা মিলেমিশে এক অদৃষ্টপূর্ব রাতের আকাশ আমরা উপহার পেলাম। তৈয়ব মণ্ডল, গ্রাম গাজীপুর, হুগলি।